আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর সিরিজের 17তম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট নিয়ে আলোচনা করব। আর এই দুটো প্যালেট টাইপ টুলের সাথে রিলেটেড। তো গত ক্লাসটি যদি আপনি না করে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনি বুঝতে পারবেন না। তো যার কারণে অবশ্যই এর আগের ক্লাসটি আপনাকে করে আজকের ক্লাসটি দেখতে হবে। আর প্রত্যেকটা ক্লাসে মূলত সিরিয়াল ওয়াইজ দেখাটাই ভালো, কারণ আপনি যদি ভালো ইলাস্ট্রেটরে ভালো কাজ শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার এই যে সিরিজটি চলছে এটার সিরিয়ালটা মেনটেন করে, সিকোয়েন্সটা মেনটেন করে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। পাশাপাশি আমি যেভাবে দেখাইছি, যেভাবে প্র্যাকটিসগুলো করতে বলেছি সেভাবে আপনি যদি সঠিকভাবে প্র্যাকটিসগুলো করতে পারেন তাহলে আমি আশা করি যে আপনি পুরো সিরিজটি কমপ্লিট করলে আপনি ইলাস্ট্রেটরে অন্তত এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো আমি এখানে ইলাস্ট্রেটরের একটা ফাইল ওপেন করে রেখেছি, অর্থাৎ একটা ডকুমেন্ট আমি নিয়ে রেখেছি। তো আমি এখন নর্মালি টাইপ টুল দিয়ে জাস্ট আমি একটু টাইপ করে নিচ্ছি। তো আমরা ক্যারেক্টার প্যালেটটা পাবো এই যে কন্ট্রোল বারের এই যে এখানে লেখা আছে ক্যারেক্টার, আর এই পাশে আছে প্যারাগ্রাফ। আর এগুলো যদি আমরা উইন্ডো মেনু থেকে নিয়ে আসতে চাই তাহলে উইন্ডো মেনুর ভিতরে নিচের দিকে গেলে টাইপ পাবেন। টাইপের ভিতরে আছে ক্যারেক্টার, আর একটা এই যে প্যারাগ্রাফ। তো আরও কিছু আছে, এগুলো আসলে আমরা প্রয়োজন মতো আমাদের যখন লাগবে সেগুলো আমরা দেখাই দিব, বা যেটা যখন প্রয়োজন হবে মানে সিরিয়াল ওয়াইজ আমরা যাচ্ছি, আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেটা দেখে নেব। তো আজকে আমরা ক্যারেক্টার আর প্যারাগ্রাফ এই দুটা বিষয় আমরা একটু দেখি। তো ক্যারেক্টার প্যালেট এটার ভিতরে কি কি আমরা পাচ্ছি দেখেন, এখানে বেশ কিছু অপশন যেগুলো কন্ট্রোল বারে আছে সেগুলো কিছু জিনিস এখানে দেওয়া আছে, যেমন যে ফন্ট ফ্যামিলিগুলো এখানে দেওয়া আছে, ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আর ফন্ট ফ্যামিলির পরে আছে ফন্ট স্টাইল, আপনি যে ফন্টটা সিলেক্ট করলেন ওই ফন্টের আর কি কি স্টাইল আপনার লাগবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এটা ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট সাইজটা কম বেশি করতে পারছি। তারপরে এখানে আছে ফন্টের আপনার লিডিং ভ্যালুটা, অর্থাৎ একাধিক ফন্ট যদি হয়। আমি একটু এখানে কিছু লেখা আগে একটু কপি পেস্ট করে নেই। যেমন আমি এখান থেকে কিছু লেখা লরিম ইপসন থেকে কিছু লেখা পেস্ট করে নিচ্ছি। আর এটার জন্য আমি অবশ্যই একটা এরিয়া করে নিব আগে। এরিয়াটা টাইপ টুলটা দিয়ে নেই, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। দেন এটার ফন্ট সাইজটা অনেক বেশি আছে, একটু ছোট করে নিচ্ছি। ওকে, এটা আর একটু বড় করে নেই। আচ্ছা, তো এই অবস্থায় দেখেন এখন এই যে একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝখানের যে গ্যাপটা আছে এই গ্যাপটাই লিডিং ভ্যালু। তো এটা এখন অটো দেওয়া আছে, তো যার কারণে আপনি ফন্ট সাইজ যতটুকু করবেন সেই অনুযায়ী এটা অটোমেটিক এটা কম হবে বা বেশি হবে। দেখেন কমাই দিচ্ছি, লিডিং ভ্যালুটা কমে যাচ্ছে। আর এটাই যে অটো দেওয়া আছে। আর যদি আমরা চাই যে না আমি ইচ্ছা মতো দিব তাহলে দেখেন একদম যদি 6 থেকে আমরা শুরু করি তাহলে একটার উপরে একটা লাইন কিন্তু চলে আসছে, মানে লাইনের মাঝখানে কোনো গ্যাপই আর থাকছে না। 0 করে দিলে সব লাইন একটা লাইন মানে এক জায়গায় চলে আসবে। তো যার কারণে আমরা 0 করব না, বা এই একবারে মানে ফন্টের সাইজ থেকে ছোট অবশ্যই করবেন না, ঠিক আছে। মানে যখন আপনি দেখবেন যে আপনার ফন্টের সাইজ পাচ্ছে তখন মোটামুটি যেরকম একটা গ্যাপ কিন্তু পায়। যেমন এই যে এখন 36-এ আমি আসি, আমার ফন্টের সাইজ কিন্তু 35, তো 24-এ গেলেও কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে। তো আমি যদি 24 থেকে উঠি দেখেন, হ্যাঁ, তো এটা আসলে মানে লাইনের গ্যাপটা এটা প্রয়োজন মতো, এটা অনেক বেশি দিলে যে সবসময় ভালো লাগবে তা না, আবার অনেক কমায় ফেললে যে ভালো লাগবে তা না। এটা আপনাকে দেখে বুঝতে হবে যে আপনার কতটুকু রাখলে এটা ভালো দেখায়, আপনি ততটুকু রেখে এটাকে আপনি কাজ করবেন। আচ্ছা, এরপরে আছে এটার নাম সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। এটা আসলে একেবারে অপ্রয়োজনীয় বিষয় একটা আমার কাছে বলে মনে হয়, কারণ এই জিনিসটার ব্যবহার আমি আজ পর্যন্ত কোনো মানে কোথাও অ্যাপ্লাই করতে পারি নাই। হ্যাঁ, মানে আমার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় নাই। তো এটা আসলে কেন দিছে বা কোন জায়গায় অ্যাপ্লাইয়ের জন্য এটা দিয়ে রাখছে এটা আমি মানে এখনও এটার সমাধানটা পাইনি। তো কাজটা কি সেটা একটু দেখেন, জাস্ট দুইটা অক্ষরের মাঝে যদি গ্যাপ প্রয়োজন হয়, যেমন এল আর ও এই দুইটার মাঝখানে আমার গ্যাপ প্রয়োজন, তো এই গ্যাপটা আমরা কিন্তু স্পেস বার দিয়ে যেভাবে তৈরি করতে পারছি। বাট স্পেস বারের নির্দিষ্ট একটা ডিস্টেন্স আছে, যে এই যে এতটুকু একবার দিলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে। তো এই ডিস্টেন্সটাকে কিন্তু আমি চাইলে কমাইতেও পারবো না, চাইলে বাড়াইতেও পারবো না, ঠিক আছে। তো এখন আমি এখানে ধরেন
একবার যদি আমি দিই তাহলে এই যে এতটুকু গ্যাপ তৈরি হচ্ছে, বাট এখন আমার দরকার কি এর অর্ধেক গ্যাপ, অথবা এর 3/2 আমার গ্যাপ দরকার, বা এখানে দুইবার দিলাম, দুইবারে এতখানি গ্যাপ হলো, বাট আমার দরকার হচ্ছে ধরেন এটার যে মানে এইটার অর্ধেক আর এটার মানে এইটা আর এটার মানে অর্ধেকটা, মানে 1.5 ভাগ দরকার আমার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না, তো তখন এই যে এখান থেকে আমরা আমরা এই যে বাড়ায় দিলে দুইটা মানে যেখানে কার্সার রাখবেন তার ঠিক মাঝখানে আপনার এই যে স্পেসটা তৈরি করবে। ঠিক আছে, তো এইটা আসলে কোন ক্ষেত্রে লাগে আমি এখন পর্যন্ত এটার কোনো ব্যবহার আমি আমার কাজে পাইনি। আচ্ছা, তো আপনি যদি পান তাহলে আমাকে জানাবেন যে আপনার এই কাজে এটা ব্যবহার হয়েছে, বা আপনি এই কাজে এটা ব্যবহার করতে পেরেছেন, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে আসি এই যে এটা এটা খুব সুন্দর একটা জিনিস, এটা মানে এটা প্রয়োজনীয় একটা বিষয়। যেমন আমি এখানে আমার নামটা একটু লিখে নিচ্ছি। মনে করেন এইটা হচ্ছে আমার নাম, এই নামটাকে আমি এখন চাচ্ছি যে ধরেন এখানে একটা আমি শেপ তৈরি করলাম, বা এটা মনে করেন একটা লোগো বা যে কোনো একটা কিছু। এখন আমি চাচ্ছি যে এইটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই লেখাটা ছড়ায় আসবে, মানে মাঝখানে প্রত্যেকটা লেটারের মাঝখানে গ্যাপ তৈরি হয়ে হয়ে এই পর্যন্ত আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, এইটা হচ্ছে আমরা এইটার ভ্যালুটা আমরা বাড়ায় দিব। তো এইখানে এখন 0 আছে, আমরা যদি এই যে বাড়ায় দিই তাহলে দেখেন প্রত্যেকটার মাঝখানে মানে আগেরটা যেটা করছিল দুইটার মধ্যে হচ্ছে স্পেস তৈরি করছিল, আর এটা কি করবে সবগুলোর মাঝখানে স্পেস তৈরি করবে। তো এখানে 200 পর্যন্ত আছে, আপনি চাইলে আরও বাড়ায় দিতে পারবেন, এই যে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখলো এই যে বাড়তে থাকবে, অথবা আপনি এখানে ক্লিক করে লিখে দিতে পারেন একবারে। যেমন ধরেন আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে 400 লিখে দিলাম, তাহলে দেখেন এখন এই যে এখান থেকে মানে এটার এই মাথা ও মাথা পুরোটাই কিন্তু হয়ে গেছে। এখন এখানে এসে যদি আমি এটার ফন্টটার কালারটা চেঞ্জ করে দিই, দেখেন দেখা যাচ্ছে না, কারণ আমার ফন্টটা নিচে পড়ে গেছে। ঠিক আছে, ফন্টটা আমি জাস্ট এক ক্লিকে উপরে নিয়ে আসলাম। এখন এটা যদি জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে এটা উপরে নিয়ে আসলাম, তাহলে আমি বলবো যে এটার যে ভিডিওটা ছিল আগে সেই ভিডিওটা আপনাকে দেখে আসতে হবে। ঠিক আছে, তো কারণ প্রত্যেকটা বিষয় মানে একটার সাথে একটা রিলেটেড ক্লাসগুলো অবশ্যই সিরিয়াল মেনটেন করে আপনাকে দেখতে হবে, প্র্যাকটিস করে আগাতে হবে। যদি প্র্যাকটিস না করে আগান তাহলে আসলে লাভ হবে না আলটিমেটলি। ওকে, তো এই হলো এইটার কাজ, ট্র্যাকিংয়ের কাজ, মানে সবগুলোর মাঝখানে সমান গ্যাপ তৈরি করে দিবে। ওকে, তো আমি এটা 0 করে দিচ্ছি, এটা আমার দরকার নাই। এরপরে হচ্ছে এটার কাজ হলো ভার্টিক্যাল স্কেল, অর্থাৎ ফন্ট সাইজ যা আছে তাই থাকবে, বাট এটা লম্বা দিকে এটাকে টেনে বড় করে দিবে। তো এটা যদি প্রয়োজন হয় করবেন, না হলে এটা দরকার নাই, কারণ ফন্টের যেই অ্যাকচুয়াল যে সাইজটা আছে এর থেকে যখন আপনি এইভাবে ভার্টিক্যালি বা হরিজন্টালি এটাকে বাড়াবেন, এটা দেখতেও মানে খারাপ দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি বাড়াবে আর এটা হচ্ছে হরিজন্টালি বাড়াবে, যেভাবে চ্যাপ্টা করে দিবে। তো বাংলাদেশি যারা ডিজাইন করে মানে বিভিন্ন যে পোস্টার ব্যানারগুলো আপনারা দেখবেন, ওই জায়গাতে এই টাইপের দেখবেন যে আপনার লেখাগুলোকে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে বসানোর জন্য এইভাবে টেনে টুনে ওই জায়গাতে বসায় দেয়, এটা কিন্তু দেখতে একদম বাজে দেখায়। এগুলো বাংলাদেশে আপনি কাজ করতে চাইলে এগুলো অ্যাপ্লাই করবেন বা এগুলো কাজ করতে পারেন, সমস্যা নাই। বাট বাইরের দেশে কাজ করতে গেলে অন্তত এই জিনিসগুলো এইভাবে করবেন না। ঠিক আছে, কারণ এগুলো তারা মানে খুব নেগেটিভলি দেখে, এগুলো তারা পছন্দ করবে না। ওকে, এরপরে এটার নাম হচ্ছে সেট দ্য বেসলাইন শিফট। এটার কাজ হলো যে আমরা যে এটা আমি একটু কপি করে নিয়ে এটার কালারটা কালো করে দিচ্ছি, দেন হচ্ছে এখানে আমরা যে অ্যাড সুপার স্ক্রিপ্ট বা সাব স্ক্রিপ্ট লিখি সেটা, অর্থাৎ এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এই যে এই টুটা কই থাকবে, এই টুটা থাকবে হচ্ছে এর মাথায়, তাই না? তো এর মাথায় থাকার জন্য এই টুটাকে ধরবো, ধরার পরে আমরা এই যে এটা প্লাস ভ্যালু দিব সেট দ্য বেসলাইন শিফট। সেট দ্য বেসলাইন শিফটের মানে হচ্ছে যে এই লেখার একটা বেসলাইন আছে। দেখেন প্রত্যেকটা লেখার এই যে একটা বেসলাইন, মানে যেখান থেকে লেখাটা মানে যে লাইনের উপরে লেখাটা বসে আছে, তো এই বেসলাইন থেকে লেখাটাকে উপরে তুলে দিবে আর প্লাস ভ্যালু দিলে, আর যদি আমরা মাইনাস ভ্যালু দিই তাহলে এটাকে নিচে নামায় দিবে। তো এই যে উপরে তুলে দিচ্ছে, পাশাপাশি যদি এটাকে আমরা ছোট ফন্ট সাইজটা ছোট করে দিই তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেই লেখাগুলো যেভাবে হয় ওইভাবে আমরা লিখতে পারবো। আর এটাই যদি আমরা মাইনাস ভ্যালু দিতাম তাহলে এটা কিন্তু আপনার নিচের দিকে চলে আসতো। ঠিক আছে, তো যেই লেটারটা আপনার উপরে নিচে করা লাগবে শুধুমাত্র ওই লেটারটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে প্লাস মাইনাস করে নিতে হবে। আচ্ছা, এরপরে পাশে যেটা আছে এটার নাম হচ্ছে ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশনের কাজ হলো যেমন হচ্ছে
ক্যারেক্টারগুলোকে রোটেট করবে। ক্যারেক্টার রোটেট করার জন্য আমি যদি পুরো লেখাটাকে আমি সিলেক্ট করে তারপরে ক্যারেক্টার রোটেশনে ক্লিক করি, তাহলে সবগুলো মিলে একসাথে যেভাবে রোটেট হচ্ছে, যে প্লাস ভ্যালু দিলে এই ডান দিকে রোটেট হচ্ছে, মাইনাস ভ্যালু দিলে উল্টা মানে বাম দিকে এভাবে রোটেট হবে। ঠিক আছে, তো এটা প্রয়োজন যদি হয় তাহলে এইভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আর বিভিন্ন ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি চাইলে ক্যারেক্টারগুলোকে এভাবে রোটেট করতে পারেন। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনি কি কাজ করছেন, কি ধরনের ডিজাইন করছেন সেটার উপরে। আর এই অপশনটাই ফটোশপে ছিল না, বাকি যা যা আছে এখানে সবগুলো অপশনই ফটোশপেও দেওয়া আছে। ওকে, এরপরে কিছু আছে হচ্ছে আপনার শর্টকাট, নিচে কিছু শর্টকাট কি দেওয়া আছে বা শর্টকাট কিছু অপশন দেওয়া আছে। যেমন ফার্স্টে হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে অল ক্যাপস, সবগুলো বড় হাতের করে দিবে। তারপরটা হচ্ছে এটাও বড় হাতের থাকবে বাট সাইজটাতে ছোট। আর এরপরে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, যেটা আমরা এখানে ম্যানুয়ালি করলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা এটা আমরা শর্টকাট ওয়েতে করতে পারবো। যেমন যে অক্ষরটা আমরা সুপার স্ক্রিপ্ট করবো সেইটাকে সিলেক্ট করে জাস্ট যেখানে ক্লিক করলাম এটা উপরে চলে গেল। তারপরে সাবস্ক্রিপ্ট করতে চাইলে এখানে ক্লিক করলাম, এটা নিচে চলে আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আন্ডারলাইনের জন্য হচ্ছে এইটা, এখানে ক্লিক করলাম পুরোটাতে আন্ডারলাইন চলে আসবে। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে স্ট্রাইক থ্রো, মাঝখানে যে একটা কাটার লাইন চলে আসবে। তো এই ছিল হচ্ছে ক্যারেক্টার প্যালেটের ব্যবহারটা। ওকে, তো প্যারাগ্রাফ প্যালেটের ভিতরে এখানে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে অ্যালাইন লেফট। অ্যালাইন লেফটটা হচ্ছে এই যে লেফট থেকে অ্যালাইন হবে, আর এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট অ্যালাইন। তো এই জিনিসগুলো আমরা এর আগের ক্লাসেও আমরা দেখছিলাম, এই যে এই তিনটা জিনিস এখানেও আছে। পরেরগুলো হচ্ছে জাস্টিফাই করবে। জাস্টিফাই বিষয়টা হচ্ছে যখন প্যারাগ্রাফ আকারে থাকবে, আমি এই লেখাটাকে আবার একটু কপি করে নিয়ে পেস্ট করে দেখাচ্ছি। যেমন হচ্ছে কন্ট্রোল ভি দিচ্ছি, দেওয়ার পরে এটার ফন্ট সাইজটা আগে একটু ছোট করে নেই, মোটামুটি এটা একটু অটো করে নিচ্ছি। এটা অটো দিয়ে রাখবেন, তারপরে প্রয়োজন হলে চেঞ্জ করবেন। ওকে, এরপরে এখানে দেখেন জাস্টিফাই যদি আমরা লেফট অ্যালাইনটা করি, লাস্ট লাইন লেফট অ্যালাইনটা হবে, অ্যালাইন লেফট যদি করি তাহলে জাস্টিফাই মানে হচ্ছে এই পাশ আর এই পাশ সমান সমান থাকবে। ঠিক আছে, আর লাস্টের লাইনটা কোন দিকে করছে, লাইনটা করছে হচ্ছে লেফটে। এটাতে যদি দিই তাহলে লাস্টের লাইন করবে হচ্ছে সেন্টার, এটাতে দিলে হচ্ছে রাইটে করবে। আর জাস্টিফাই অলে দিলে লাস্টের লাইনটা এই যে এইভাবে পুরো লাইন জুড়ে মানে এই মাথা ও মাথা পুরোটা মিলে একবারে করে দিবে। আচ্ছা, এই গেল হচ্ছে এই বিষয়গুলো। আর এই জিনিসগুলো আছে কিছু অপশন, ইনডেন্ট হচ্ছে লেফট, তারপরে আপনার রাইট ইনডেন্ট, তারপরে এখানে ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট। এই জিনিসগুলো আমার আসলে ওইরকম ব্যবহার করার দরকার কখনো পড়ে নাই, তারপরে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি কি কাজ করে। একবার একটু বলে দেই, এটা যদি আপনি না বোঝেন সমস্যা নাই, আমি এখানে কয়েকটা প্যারাগ্রাফ করে নিলাম, তারপরে এটার সাইজটাও একটু ছোট করে নিচ্ছি। এখন ধরেন আমার এই প্যারাগ্রাফটা আমার কি লেফট থেকে একটু স্পেস রাখতে হবে, লেফট থেকে একটু জায়গা ফাঁকা রাখবো, তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিব। এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে বা এই প্যারাগ্রাফের উপরে কার্সারটা রেখে আমি যদি এখানে একটা ভ্যালু দিই, যেমন 50 দিলাম, দেখেন এই প্যারাগ্রাফটা লেফট থেকে একটু স্পেস সে তৈরি করে নিল। আবার সেম হচ্ছে এটা রাইট সাইডে কাজ করবে, তো আমি এটা দেখালাম না। আর এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে ফার্স্ট লাইনটা যেই প্যারাগ্রাফে আপনার কার্সারটা থাকবে সেই প্যারাগ্রাফের প্রথম লাইনটার কিছু মানে প্রথম লাইনটা একটু দূর থেকে আর কি শুরু হবে। যেমন হচ্ছে আমি এখানে 50 দিলাম, দেখেন এই যে এই এতটুকু জায়গা একটু সে ফাঁকা করে নিল তার মতো করে। হ্যাঁ, তো যেই প্যারাগ্রাফে আপনার এরকম প্রথম লাইনে একটু স্পেস দরকার, সেই লাইনটাতে এইভাবে আপনি একটু এখানে এই ভ্যালুটা দিয়ে নেবেন আর কি, যতটুকু প্রয়োজন হয়। আচ্ছা, তো এগুলো ডিফল্টভাবে 0 থাকে, আমি 0 দিয়ে রাখতেছি, এগুলো আসলে খুব বেশি একটা এরকম করার প্রয়োজন হয় না। তো এগুলো কখন লাগে সেটা একটু বলে দিই। যদি আপনি ম্যাগাজিন টাইপের কোনো কিছুতে কাজ করতে যান, পেপার পত্রিকা বা অনেক লেখালেখি যেগুলোতে আছে সেগুলোতে কাজ করতে গেলে তখন এগুলো প্রয়োজন হয়। তো নর্মালি আমরা ডিজাইনের জন্য যে কাজগুলো করি সেগুলোতে এত প্যারাগ্রাফ আকারে এত লেখা থাকে না, তো ওগুলোর ক্ষেত্রে আর এগুলোর দরকারও হয় না। আর এরপরে এটা হচ্ছে আপনার স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। অর্থাৎ আমি যদি এই প্যারাগ্রাফটাতে এখন কার্সার রেখে মাঝখানে প্যারাগ্রাফটাতে কার্সার রাখলাম, রাখার পরে যদি এখন এখানে প্লাস ভ্যালু দেই, দেখেন এই যে উপরের প্যারাগ্রাফের সাথে নিচের প্যারাগ্রাফের মানে এইটার এটার মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে।
আর এটা কি করবে, এইটার সাথে গ্যাপ তৈরি করবে, জাস্ট এই মানে একটা হচ্ছে স্পেস, এই যে দেখেন লেখাটা দেখলে বুঝবেন যে স্পেস কি করবে, বিফোর প্যারাগ্রাফ মানে আগেরটার সাথে স্পেস তৈরি করবে, পরেরটা হচ্ছে পরেরটার সাথে স্পেস তৈরি করবে। আচ্ছা, আর এখানে প্রয়োজনীয় যে বিষয়টা আছে সেটা হলো লাস্টে যে একটা হাইফেন লেখা আছে, দেখেন এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে যেই ওয়ার্ডটা কমপ্লিট না হবে, এই যে মানে লাইনের শেষে এসে যদি কমপ্লিট না হয় তাহলে যেরকম হাইফেন দিয়ে বোঝানো হবে যে পরের লাইনে বাকি অংশটা আছে। তো এটা যদি আমরা তুলে দিই তাহলে সেটা আর থাকবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা তুলে দিয়ে আমরা কাজ করি, কারণ এটা আপনারা যদি একটু পেপার পত্রিকা দেখেন তাহলে দেখবেন যে অধিকাংশতেই এই হাইফেনটা থাকে না। আর হাইফেনটা না থাকলে তখন কি হয়, আপনার ওই বাকি যেই মানে পরের লাইনে যে যাচ্ছে বাকি এখানে হয়তো বা একটু স্পেস সে কাভার করে নিচ্ছে, কারণ এখানে তো জাস্টিফাই করা, তো সেক্ষেত্রে সেটা একটু স্পেস তৈরি করে নিচ্ছে তার মতো করে। ওকে, তো এই ছিল হচ্ছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যালেটের ব্যবহারগুলো। তো টাইপ টুলের বা এই লেখালেখির মানে আরও দু একটা অপশন আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখব। তো প্রত্যেকটা ক্লাসই আসলে একটার সাথে একটা রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিওগুলো একবার দেখে পুরোপুরি না বুঝে থাকেন তাহলে অবশ্যই বারবার ভিডিওগুলো দেখা লাগবে, এবং যেভাবে আমি দেখাচ্ছি, যেভাবে প্র্যাকটিস করতে বলছি সেভাবে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যেগুলো আমি বলে দিচ্ছি যেগুলো খুব বেশি একটা কাজের না বা যেগুলো বেশি একটা আমাদের প্রয়োজন হয় না, সেগুলোকে আপনি হালকা করে নিতে পারেন বা সেগুলো প্র্যাকটিস না করলেও আপনার চলবে। বাস জানার জন্য আপনি সেগুলো একবার দুইবার করে একটু প্র্যাকটিস করে আপনি শিখে নেবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।